আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো একটুখানি জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, ওকে। গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ নিয়ে পড়তেছিলাম। আজকে আমাদের রবীন্দ্রনাথের উপরে পার্ট 2 হবে। জি, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্বে আমাদের যা কিছু আছে সব কিছু আমরা শেষ করার জন্য। ঠিক আছে? ওকে, সবাই একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। তো ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা যে পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে আমরা কাব্যগ্রন্থগুলো শুরু করেছিলাম। মোটামুটি অনেকগুলো কাব্যগ্রন্থ আমরা পড়েছি। তো আজকে আমরা তার ঠিক পর থেকে আমরা আলোচনা শুরু করব, তাই না? উপন্যাস পড়েছিলাম গত ক্লাসে, আমরা উপন্যাসগুলো পর্যন্ত পড়েছিলাম। তারপর এইখান থেকে সম্ভবত আমাদের আলোচনাটা শুরু হবে। নাটক। হ্যাঁ, আমি একটু দেখি যে গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়েছিলাম। আপনারা একটু কমেন্ট করেন। হ্যাঁ, সবাই এত উপস্থিতি আজকে এত কম কেন? আজকে আপনাদের ক্লাস না, আপনারা কি জানেন না? আপনারা একটা ছেলে ছিল। হ্যাঁ, নাটক পর্যন্ত আমরা পড়েছিলাম। নাটকগুলো আমরা পড়েছিলাম, এই যে এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। হ্যাঁ, এই যে নাটক পড়েছিলাম আমরা, তাই না? ভেরি গুড। আচ্ছা, তো গত ক্লাসে আমরা নাটকগুলো ধরেছিলাম, কিন্তু নাটকগুলো শেষ পর্যন্ত আমরা সলভ করতে পারি নাই। তো আজকের ক্লাসে আমরা এই নাটকগুলো নিয়ে একটুখানি আলোচনা করব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নাটক পর্যন্ত হয়েছিল। তো আমরা এক নজরে নাটকগুলো সম্পর্কে আমরা যদি একটু দেখি, যে ডাকঘর নাটক আমরা দেখেছি। এই ডাকঘর নাটকের কথা বলতেছিলাম যে অমল নামের একটা রুগ্ন ছেলে ছিল, রোগা ছেলে ছিল। তার ঘটনা নিয়েই আসলে এটা লেখা হয়েছে। ঠিক আছে, এরপর মুক্তধারা। মুক্তধারা এই নাটকের প্রথম নাম ছিল পথ, এটা। তারপর চিত্রাঙ্গদা, এটা মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের পৌরাণিক কাহিনী অবলম্বন, এটা লেখা হয়েছে। এরপর বসন্ত, এটা কাজী নজরুল ইসলামকে তিনি উৎসর্গ করেন। এটা বাংলা সাহিত্যে খুবই বিখ্যাত একটা নাটক, এবং এই কারণে বিখ্যাত যে এই নাটকটা লিখেছেন রবীন্দ্রনাথ, উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলামকে। তো বুঝতেই পারতেছেন যে লিখেছেন রবীন্দ্রনাথ কিন্তু উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলামকে। সো এই জন্য এটা খুবই বিখ্যাত। তাহলে বসন্ত কাজী নজরুল ইসলামকে কি করা হয়েছে? উৎসর্গ করা হয়েছে। আচ্ছা, এরপর কি তাসের দেশ। ওকে, সো তাসের দেশ এটা একটা রূপক নাটক। রূপক নাটককে এটা একটু বুঝতে হবে। রূপক নাটক যেখানে লেখক বলতেছে একটা জিনিস, কিন্তু ওই জিনিসটার আড়ালে আরেকটা অর্থ থাকে। হ্যাঁ, যেটা লিখতেছে ওটা দুইটা অর্থ থাকে, আক্ষরিক অর্থ, ভাবার্থ। ওইটার একটা গভীর ভাবার্থ থাকে। সো ওইটাকে বলা, ওইটা রূপক। সো রূপক নাটক বলতে ওই ধরনের নাটককে বোঝানো হয়। এবং এইটার এই জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে এইটা পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেছেন। তাহলে তাসের দেশ নাটকটা রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেছেন। এরপর কি প্রায়শ্চিত্ত, এটা বউ ঠাকুরানীর হাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত। মানে বউ ঠাকুরানীর হাট যে উপন্যাস আছে, এটার কাহিনী অবলম্বনে এই প্রায়শ্চিত্ত নাটকটা তিনি রচনা করেন। এরপর রক্তকবরী, এটার পূর্ব নাম যজ্ঞপুরী। ঠিক
ঠিক আছে, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। উৎসর্গ মানে কি? উৎসর্গ মানে হচ্ছে আমি এটা তাকে উৎসর্গ করলাম, মানে এইটা আমার এই অর্জনটা তার, হ্যাঁ, তার জন্য আমি সমর্পণ করলাম, এটা এই ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা আসেন, আমাদের 46 BCS এর প্রশ্ন আসছে যে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের বলেন তো? তো এরকম নাটক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, নাটক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এটার উত্তর হচ্ছে রক্তকবরী। আমরা যদি একটুখানি যদি দেখি, এই যে দেখেন রক্তকবরী, এই যে দেখেন রক্তকবরী, হ্যাঁ, এই যে নন্দিনী রঞ্জন, নন্দিনী রঞ্জন, ওকে। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমাদের খ। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটা? এই যে একটু আগে পড়ে আসছিলাম, আমরা একটু আগেই পড়ে আসছিলাম, তাহলে উত্তর করেন তো যে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটা? তাহলে উত্তর কি করবেন বলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটা? উত্তর হচ্ছে তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটা? উত্তর হচ্ছে তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটা? তাসের দেশ, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি, রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? তাহলে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? চোখের বালি, বলাকা, ঘরে বাইরে। এখানে ঘরে বাইরে দুইবার হয়েছে, এখানে উত্তরটা মিসিং আছে, এটা সমস্যা নেই। এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? তাহলে বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? তাহলে উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? এটা বিগত সালে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, অনেকবার, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর তো হচ্ছে আমাদের বসন্ত, তাই না? আচ্ছা, এরপর দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটা? তাহলে বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটা হবে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নবান্ন, রাজা, ইডিপাস, এরপর হচ্ছে কৃষ্ণকুমারী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটা উত্তর করবেন বলেন? উত্তর হচ্ছে রাজা। রাজা তার রচিত নাটক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন? তার উত্তর কি হবে? শেষের কবিতা, কালের যাত্রা, তাসের দেশ, বসন্ত। বসন্ত তো উত্তর হবেই না, কারণ বসন্ত নজরুলকে উৎসর্গ করছে। শেষের কবিতা এটা তো উপন্যাস, সুতরাং হয় কালের যাত্রা উৎসর্গ করবেন, নাহলে তাসের দেশ উৎসর্গ করবেন। তাহলে উত্তর হচ্ছে আমাদের কালের যাত্রা, বুঝছেন? আচ্ছা, এরপর আসেন কালের যাত্রা নাটকটির রচয়িতাকে। তাহলে এটা তো পারবেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এখানে উত্তরটা ভুল আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝছেন? আচ্ছা, তো এই ধরনের অনেকগুলো পরীক্ষাতে কোশ্চেন আসবে, হ্যাঁ। গীতিনাট্য ও নৃত্যনাট্যের মধ্যে পার্থক্য? গীতিনাট্য হচ্ছে সাধারণত মানে গান আকারে যেটা হয়, আর নৃত্যনাট্য মানে হচ্ছে নাটকীয়, মানে নৃত্যধর্মী আর কি। আচ্ছা, এইবার আসেন আমরা একটুখানি যদি দেখি, তো এখানে দেখেন রক্তকবরিত রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী ও রক্তাক্ত প্রান্তর, এটার উত্তর এই যে খ হবে। এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন কাব্যগ্রন্থ নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, ওখানে ওইটার উত্তর মনে হয় কালের যাত্রা না, তাসের দেশ হবে, তাসের দেশ হবে, দুঃখিত, একটু ভুল ছিল উত্তর, তাসের দেশ হবে। তো এবার আসেন আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করি। প্রথম কথা যে বিস্তীর্ণ কাব্যগ্রন্থ, মানে কাব্যগ্রন্থ একটা দুইটা না, অনেকগুলো কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। তো এই কাব্যগ্রন্থগুলো আপনাদেরকে পড়তে হবে অনেক, একটা দুইটা, আমি কিন্তু আবার বললাম একটা দুইটা কাব্যগ্রন্থ না, অনেক কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থ কি? সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, চৈতালি, স্মরণ, কাহিনী, লিপিকা, ঠিক আছে। এরপর হচ্ছে কি? করি ও কমল, মানসী, কল্পনা, খেয়া, শিশু, গীতাঞ্জলি। আরো এগুলো এখানেই শেষ না, আবার বলছি এখানেই শেষ না, এগুলো আপনাদেরকে পড়তে হবে। সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, যেগুলো বিশেষ করে যেগুলো আমি বলি এগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই যে স্মরণ, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই যে মানসী, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে গীতাঞ্জলি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এরপর দেখেন বনফুল, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কবি কাহিনী, এটা তো প্রথম কাব্যগ্রন্থ, এটা তো আমরা জানি,
সেটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কি ভানু সিংহ ঠাকুরের পদাবলী, এটা গুরুত্বপূর্ণ। সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ, সোনার তরী, ঠিক আছে। এবং সোনার তরী কাব্যগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে সোনার তরী, এবং সোনার তরী এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, সোনার তরী কবিতাটা, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর খনিকা, গীতালি, তারপর হচ্ছে প্রবাদ সঙ্গীত, চিত্রা, নৈবদ্য, কথা, বলাকা, ঠিক আছে। এরপর বনফুল, কবি কাহিনী, গীতিমাল্য, পুরবী, প্রান্তিক, বীথিকা, উৎসর্গ, রোগসজ্জা, ছড়াও, কবিতা, শেষ লেখা, শেষ লেখা এটা গুরুত্বপূর্ণ। সানাই, শ্যামলী, আকাশ প্রদীপ, পূর্ণশ্চ, তারপর হচ্ছে কি গীতিমাল্য, এরপর হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, এটা তো পড়ছেন। মহুয়া, সেজুতি, শেষ সপ্তক, পরিশেষ, আরোগ্য, খাপছাড়া, বিচিত্র, জন্মদিনে, নবজাতক, পত্রপুট, প্রহাসিনী, বনফুল, বনবাসী, এরপর হচ্ছে কি কোরীয় কমল। এবার আসুন উৎসর্গকৃত কাব্যগ্রন্থগুলো, মানে কোনটা কাকে উৎসর্গ করছে ভাই, এগুলো মনে রাখার ভাই কোনো উপায় নাই। মানে আপনি ইউটিউবে ইয়েতে সার্চ দিলে অনেক দেখবেন যে ছন্দটন্দ আসে, বাট আমি আসলে ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। আমি চাই যে আপনি জিনিসগুলো পড়েন, বারবার পড়েন, পড়তে পড়তে অটোমেটিক আপনার এটা মানে মুখস্থ হয়ে যাবে, পড়তে পড়তে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এটা কঠিন কিছু না। আচ্ছা এবার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গকৃত কাব্যগ্রন্থ, যেমন কথা ও কাহিনী, এটা জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করছেন। স্মরণ, এটা মৃণালিনী দেবীকে উৎসর্গ করছেন। এরপর হচ্ছে নৈবেদ্য, এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করছেন। বাকি এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এই কয়টাই পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যেমন ছবি ও গান, এটা আবার গুরুত্বপূর্ণ, যে এটা কদম্বরী দেবীকে তিনি উৎসর্গ করছেন, তার ভাবি ছিল। তাহলে ছবি ও গান এটা উৎসর্গ করছে কাদম্বরী দেবীকে, বুঝছেন। আর জগদীশচন্দ্র বসু তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, এই জন্য তাকে যেটা উৎসর্গ করছে সেটা হচ্ছে কথা ও কাহিনী, এই জন্য এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আরো আছে যেমন বলাকা, উইলিয়াম পিয়ারসন, বিচিত্রা, আরো অনেকগুলো আছে, এগুলো আমাদের আর তেমন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ না। এইবার আসেন এখান থেকে আমাদের, ঠিক আছে, মানুষই হবে, এখানে স্লাইডে মানুষই দেওয়া আছে, মানুষই হবে। এবার আসেন আমরা একটু গুরুত্বপূর্ণ যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে কাব্যগ্রন্থগুলো সম্পর্কে আমরা একটু জানবো। রবীন্দ্রনাথের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ তার ভিতরে একটা হচ্ছে গীতাঞ্জলি। যদিও আমরা মনে করি যে গীতাঞ্জলির জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর, কেন এটা এত বেশি বিখ্যাত, কজ আমরা মনে করি যে গীতাঞ্জলির জন্যই রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। তো আদতে আসলে গীতাঞ্জলির জন্যই যে মানে রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, বিষয়টা আসলে এরকম না, ঠিক আছে। তো এখানে অনেক কথা আছে, আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 157টি কবিতা বা গানের সংকলন আছে, 157টি কবিতা বা গানের সংকলন এই গীতাঞ্জলির মধ্যে আছে। এবং গীতাঞ্জলি কবিতার যেই কাব্যগ্রন্থ, যেই কবিতাগুলো, এগুলো অধিকাংশ কুষ্টিয়া শিলাইদহ এবং শান্তিনিকেতন তিনি বসে এগুলো রচনা করেছেন। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অনুবাদ গ্রন্থ সেটা হচ্ছে সং অফারিংস, এই সং অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সুতরাং আমরা যারা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে, কথাটা ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত নোবেল পুরস্কার পেয়েছে সং অফারিংস এর জন্য। এখন অনেকেই বলবেন যে ভাইয়া সং অফারিংস হচ্ছে গীতাঞ্জলির ইংরেজি ভার্সন, ব্যাপারটা আসলে এটাও সঠিক না, বুঝছেন। গত রবীন্দ্রনাথের এক ক্লাসের উপর অলরেডি পিডিএফ দেওয়া হয়েছে, আজকে পূর্ণাঙ্গ পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই। তো যেখানে ছিলাম খেয়াল করে দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ যে সং অফারিং যেটা আছে, এটা কিন্তু এটার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন অনেকে বলবেন যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হচ্ছে সং অফারিংস, এটাও সত্য না। কেন এটা সত্য না? কারণ এই যে সং অফারিংস আছে, এই সং অফারিংস এর মধ্যে মোট গান আছে 103টা বা কবিতা আছে 103টা, যেটাই বলেন। এখন এই যে 103টা আছে, এই 103টার মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন এই 53টি, অর্থাৎ 103টা সং অফারিংস এর মধ্যে মোট কবিতা আছে, তার মধ্যে 53টি কবিতা হচ্ছে গীতাঞ্জলির। তাহলে যখন 53টি কবিতা গীতাঞ্জলি, তার মানে বাকি যে কবিতাগুলো আছে, বাকি 50টা কবিতা কিন্তু অন্যান্য গ্রন্থ থেকে নিছে। সুতরাং আপনি হুবহু সং অফারিংস কে গীতাঞ্জলির ইংরেজি বলতে পারবেন না, বুঝতে পারছেন। সং অফারিংস হচ্ছে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, এটা বলতে পারবেন না। কেননা সং অফারিংসে মোট আমাদের সং অফারিংসে মোট 100 কয়টা থাকে, যে কবিতাগুলো থাকে 103টা কবিতা থাকে বা 103টা গান থাকে, এর মধ্যে 53টা হচ্ছে গীতাঞ্জলির। যদি 103টাই যদি গীতাঞ্জলির হইতো তাহলে বুঝতাম যে না এটার ইংরেজি অনুবাদ। সো সবগুলো তো না, এখানে বাকি 50টাই হচ্ছে অন্যান্য গ্রন্থ থেকে নিছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস পরীক্ষাতে প্রশ্ন আছে যে সং অফারিংস গ্রন্থের ভূমিকা বা সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। ঠিক আছে, সং অফারিংস এই গ্রন্থটার ভূমিকা বা এটার সম্পাদনার কাজ কে করেছেন? ডব্লিউ.বি. ইয়েটস।
এবং এটা উৎসর্গ করা হয়, এই সং অফ রিংস গ্রন্থটা উৎসর্গ করা হয় উইলিয়াম রোদেনস্টাইনকে। ওকে, উইলিয়াম রোদেনস্টাইনকে এটা উৎসর্গ করা হয়। এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, এরপর হচ্ছে কবি কাহিনী। এটা তো জানেন, এটা লেখকের প্রথম প্রকাশিত বা প্রথম কবিতা যেটাই বলেন, প্রথম কাব্যগ্রন্থ যেটাই বলেন, অমিত্রাক্ষ ছন্দে লেখা। আর এটা হচ্ছে দ্বিতীয় কাব্যগ্রন্থ বনফুল, যদিও অনেক বইতে এটাকে প্রথম বলা হয়, বাট এটা কিন্তু ভুল। এবং খেয়াল করে দেখেন, কবি কাহিনী এটা প্রথম হলো, আমি কিন্তু প্রথম ক্লাসে এই কনফিউশনগুলো ক্লিয়ার করছি। এই বনফুল লিখছে আগে মাত্র 15 বছর বয়সে, আর কবি কাহিনী লিখছে মাত্র 17 বছর বয়সে। কিন্তু প্রকাশিত হওয়ার দিক থেকে কবি কাহিনী আগে প্রকাশিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় লেখকের প্রথম কাব্যগ্রন্থ। আর বনফুল এটা লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ, কেননা এটা পরে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপর দেখি যে শেষের লেখা। তো শেষের লেখা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ কাব্য হচ্ছে শেষের লেখা, এবং এটা মৃত্যুর পর প্রকাশিত হয়। আর এই যে সঞ্চয়িতা আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কি, উত্তর হচ্ছে সঞ্চয়িতা। এরপর হচ্ছে পূর্ণশ্চ গদ্য ছন্দে লেখা। এখানে আরো অনেকগুলো আছে, যে বানু সিংহ ঠাকুরের পদাবলী, এটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা। মধ্যযুগের কবি আমরা জানি বিদ্যাপতি ব্রজবুলি ভাষার স্রষ্টা ছিলেন, আর ভানু সিংহ ঠাকুরটা ওই ব্রজবুলির অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আচ্ছা, এরপর আসেন, এখানে হচ্ছে চিত্রা, এখানে হচ্ছে সোনার তরী। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বর্ষা প্রধান যে বাংলাদেশ বা বাংলা ভূখণ্ড, সেই ভূখণ্ডের কথা এই সোনার তরী কবিতাতে লেখা আছে। যেমন সোনার তরী কবিতার প্রথম লাইন, প্রথম যে কবিতাগুলো, যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, হ্যাঁ, এরকম যে ধান বর্ষা আসতেছে, কবি একাকিত্বে ভুগতেছেন, হ্যাঁ, একজন মাঝি আসবে, কবির ধানগুলো তার নৌকাতে তুলে নিবে, এই সব জিনিস এই সোনার তরী কবিতাতে প্রকাশ পেয়েছে। এরপর হচ্ছে খনিকা, কণিকা, এগুলো তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ। পূরবী, এবং এইটা পূরবীটা কেন ইম্পর্টেন্ট, কেননা এটি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যটি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া অকম্পোকে উৎসর্গ করেছেন। কথা বুঝতে পারছেন? তাহলে তিনি এটা কি করছেন, পূরবী কবিতাটি, কাব্যগ্রন্থটি তিনি ভিক্টোরিয়া অকম্পোকে উৎসর্গ করছেন। আর্জেন্টিনার বিখ্যাত কবি ভিক্টোরিয়া অকম্পোকে উৎসর্গ করছেন। কথা ও কাহিনী, মহুয়া, এখানে অনেক ডিটেলস আছে। এবং মহুয়া এই কাব্যগ্রন্থটাতে নারী বন্দনা প্রকাশ পেয়েছে, নারীর স্বরূপ, নারীর বন্দনা, নারীর প্রশংসা, এগুলো প্রকাশ পেয়েছে এই মহুয়াতে। এরপর হচ্ছে খেয়া, শ্যামলী, নবজাতক, সেজুতি। তো এখানে আরো ডিটেলস দেওয়া আছে, আমরা ডিটেলসে যাচ্ছি না। এবার আসলে আমরা একটু কোশ্চেন সলভ করি। তো প্রথমেই বলছে রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি? রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি? তো বলাকা কোন ছন্দে লেখা হয়েছে? উত্তর হচ্ছে মুক্তক ছন্দে লেখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটা? গদ্য কাব্য হচ্ছে পূর্ণশ্চ। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে? এটা তো পারবেন, বলেন তো। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে? আমরা কিন্তু বলেছি যে এখানে বলছে এজরা ফাউন্ড, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, তারপর হচ্ছে কিডস। তাহলে উত্তর হবে ডব্লিউ.বি. ইয়েটস। ঠিক আছে, এরপর আসেন আমরা একটুখানি দেখি রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত। এটা কিন্তু আপনাদেরকে বলছে। এবং সোনার তরীটা কেন ইম্পর্টেন্ট, এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সোনার তরী কবিতাটি কিন্তু পাঠ্য আছে। অনেক আগ থেকে এটা পাঠ্য ছিল, মাঝখানে আবার কিছু বছর ছিল না, আবার এটা সম্ভবত 2021 সালে এটা আবার নতুন করে পাঠ্য করা হয়েছে। সুতরাং সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ভানু সিংহ ঠাকুরের পদাবলীর রচিতা কে? তাহলে ভানু সিংহ ঠাকুরের পদাবলীর রচিতা কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন কে? তাহলে পদাবলী ধারায় লিখেছেন যে ভানু সিংহ ঠাকুরের পদাবলী ধারায় লিখেছেন কে? তো উত্তর করবেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? গীতাঞ্জলি, বলাকা, বনফুল, পূরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? গীতাঞ্জলি, বলাকা, বনফুল, পূরবী। এখন এখানে কিন্তু কবি কাহিনী নাই, আপনাকে বুঝতে হবে এখানে কি কবি কাহিনী আছে? নাই। সুতরাং এখানে অবশ্যই হবে আমার কি, বলাকা, বনফুল। এটা কি বনফুল ছিল রে? দাঁড়ান একটুখানি দেখি, 80 নাম্বার স্লাইড। হ্যাঁ, বনফুল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা টাইপিং, স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে তিনি লিখেছেন স্মরণ আর নৈবেদ্য। মানে লেখকের রবীন্দ্রনাথের স্ত্রী মৃত্যুকে নিয়ে তিনি এটা লিখেছেন, স্মরণ আর নৈবেদ্য। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া অকম্পোকে। পড়াইছিলাম না? আচ্ছা, কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? এখানে কথা আছে কিন্তু,
এই ধরনের কোশ্চেন আসলে আপনাকে অবশ্যই গীতাঞ্জলি উত্তর করতে হবে, তবে প্রপার উত্তর কখনোই গীতাঞ্জলি না। কথা বুঝাইতে পারছি? এক্সাক্ট উত্তর কখনোই গীতাঞ্জলি না, ঠিক আছে? তবে এখন যেহেতু কিছুই নাই, সো এখন আমাদেরকে গীতাঞ্জলি আনসার করতে হবে। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? তাহলে সর্বাধিক বিখ্যাত কোনটার জন্য বলেন? উত্তর হচ্ছে গীতাঞ্জলি। এই যে বলা হয় যে এটার জন্য তিনি নোবেল পুরস্কার পাইছেন। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে সঞ্চিতা। কোনটি কাব্যগ্রন্থ? শেষের প্রশ্ন, শেষের লেখা, শেষের কবিতা? তাহলে উত্তর হচ্ছে শেষের লেখা, আমরা পড়ছি। আর শেষের কবিতা তো হচ্ছে উপন্যাস, বুঝছেন? রবীন্দ্রনাথের পূর্ণষ্ট কোন ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ। খেয়া কোন ধরনের? খেয়া কাব্যগ্রন্থ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? গীতালি, মরীচিকা, হ্যাঁ, কনকাঞ্জলি, তারপর হচ্ছে কি? উত্তর হচ্ছে গীতালি। এগুলো তো পারবেনি। এবার আসুন ছোট গল্প নিয়ে আমরা একটু কথা বলি। রবীন্দ্রনাথ অনেকগুলো ছোট গল্প লিখছেন, আমরা সেই ছোট গল্পগুলো নিয়ে একটুখানি কথা বলতে পারি। আচ্ছা আসেন, প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বাংলা সাহিত্যের ছোট গল্প আসছে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বাংলা সাহিত্যে ছোট গল্প আসছে। এর আগে বাংলা সাহিত্যে কেউ ছোট গল্প লিখে না, এই জন্য তাকে বলা হয় ছোট গল্পের জনক। আচ্ছা, তার ছোট গল্পের সংখ্যা হচ্ছে মোট 95টি। রবীন্দ্রনাথ মোট 95টি ছোট গল্প লিখছেন। এর মধ্যে বাংলা সাহিত্যে এবং রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প, যেহেতু বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ প্রথম ছোট গল্প লিখছে, এই জন্য বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প ভিখারিণী। আবার একই সাথে রবীন্দ্রনাথেরও প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। আর যদি বলা হয় সার্থক ছোট গল্প, তাহলে সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। সার্থক ছোট গল্প কি? সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। আর ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরি হচ্ছে তার রচিত শেষ ছোট গল্প। তাহলে প্রথম ছোট গল্প ভিখারিণী, সার্থক ছোট গল্প দেনা পাওনা, শেষ ছোট গল্প ল্যাবরেটরি। আর হৈমন্তী ছোট গল্পের কথা আপনারা নিশ্চয়ই জানেন। এটা মূলত তখনকার যে যৌতুক প্রথা, সেই যৌতুক প্রথা নিয়ে এই হৈমন্তী ছোট গল্পটা লেখা হয়েছে। আর কাবুলিওয়ালা যে ছোট গল্প, এই কাবুলিওয়ালা এই ছোট গল্পটাতে মুসলিম চরিত্র অঙ্কন করেছেন। তো পরীক্ষাতে কিন্তু এটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন প্রায়ই আসে যে রবীন্দ্রনাথের কোন ছোট গল্পে মুসলিম চরিত্র পাওয়া যায়? উত্তর হচ্ছে কাবুলিওয়ালা। বাকি কোনো ছোট গল্পে মুসলিম ক্যারেক্টার পাওয়া যায় না। এরপর দেখেন নষ্টনীর, এটি হচ্ছে উপন্যাস পর্যায়ে পড়ে। তো নষ্টনীর যদিও ছোট গল্প, কিন্তু কেন এটাকে উপন্যাস পর্যায়ে বলা হয়? এর কারণটা হচ্ছে যে এই ছোট গল্প সাধারণত ছোট হবে, এটা তো অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু উপন্যাসে সাধারণত জীবনের সামগ্রিক ঘটনার বর্ণনা থাকে, উপন্যাস সচরাচর বড় হয়। তো নষ্টনীরটা তুলনামূলক বড় ছিল বিদায় এটাকে বলে এটা ছোট গল্প হইলেও এটা উপন্যাস পর্যায়ে পড়ে। প্রেমের গল্প ছিল, প্রেমের ছোট গল্প ছিল, তার মধ্যে ছিল মাল্যদান, পত্র পাত্রী, রবিবার, প্রাশ্চিত্য, মধ্যবর্তনী। এখানে ক্যারেক্টারগুলো দেওয়া আছে, নিবারণ চন্দ্র, হরসুন্দরী, শৈলবালা, তারপর হচ্ছে শাস্তি, দুঃখীরাম, রুই, রাধা, ছিদাই রূপ। এখানে দেখা যায় যে মানে এই শাস্তিতে দেখা যায় যে নিজে ভাইকে মেরে ফেলছে, পরে ভাইকে মেরে ভাইয়ের বইয়ের উপর দোষ চাপাই দিছে, এরকম ঘটনা। এক রাত্রিতে দেখি সুরবালা গল্পকথক, এরপর হচ্ছে রামলোচন, তারপর হচ্ছে সমাপ্তি গল্পের ভিতরে দেখি মিন্ময়, অপূর্ব কৃষ্ণ। তো অপূর্ব কৃষ্ণ বাইরে থেকে বিলেত থেকে পড়াশোনা করে আসছে, দেশে আসছে, মা বিয়ে করাবে, পাত্রী দেখতে গেছে, পাত্রী দেখে যাওয়ার সময় সেই বাড়িতে এসে একটা মেয়ে হানা দিছে, তার নাম হচ্ছে মিন্ময় দেখা যাচ্ছে সেই বাড়ির একটা রাখালের সাথে, অপূর্ব কৃষ্ণ যে বাড়িতে মেয়ে দেখতে গেছে ওই বাড়ির একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে এই মেয়ের খুব ভালো সম্পর্ক ছিল। এই মেয়ে খুব লাফালাফি করতো, গাছে উঠে আম খেত, হ্যাঁ, গ্রামে সে হেঁটে হেঁটে বেড়াতো, এটাই ছিল তার বৈশিষ্ট্য। অপূর্ব কৃষ্ণ ঘটনাক্রমে মিন্ময়কে দেখে পছন্দ হয়েছে। অপূর্ব কৃষ্ণর মা কিন্তু রাজি ছিল না যে মিন্ময়ের সাথে তাকে বিয়ে দিবে, ঠিক আছে? তো অপূর্ব কৃষ্ণ কিন্তু রাজি ছিল না, কিন্তু রাজি না থাকার কারণে দেখা যাচ্ছে যে একটা সময় মা বাধ্য হয়ে ছেলেকে বিয়ে করে। কিন্তু বিয়ে করার পর দেখে যে মিন্ময় আসলে তার ভিতরে যেই মানে বউ যেই অনুভূতিটা এটা তার মধ্যে নাই, সে তখন আগের মতো ঘুরে বেড়াতে ভালো লাগতো, সংসার জীবন তার ভালো লাগতো না। তো একটা সময় তার মধ্যে আসলে ম্যাচিউরিটি আসে, তখন সে স্বামীর প্রতি তার টান বাড়ে, ভালোবাসা বাড়ে। এই নিয়ে আসলে সমাপ্তি গল্পটা লেখা হয়েছে। এরপর হচ্ছে দৃষ্টিদান, মহামায়া, তারপর হচ্ছে দুর্দশা, এরপর হচ্ছে অধ্যাপক, এরপর হচ্ছে পাত্রীর পাত্র, ঠিক আছে? বুঝতে পারছেন? বলেন।
আমার কথা আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? রবীন্দ্রনাথের ছোট, একজন বলছে যে রবীন্দ্রনাথের ছোট গল্প বই আছে, হইতে পারে, কিন্তু এখানে আমাদের এখানে যেটা দেওয়া আছে 95টা, এটাই সঠিক, 95টাই সঠিক। এখানে প্রেমের গল্প মনে রাখার একটা কৌশল আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারবেন। আর সামাজিক গল্প আছে ভিখারিণী, হৈমন্তী, দেনা পাওনা, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ছুটি, মেঘ, রুদ্র, কর্মফল, অনেকগুলো আছে। সামাজিক গল্প সম্পর্কে অনেক ইনফরমেশন আছে এখানে। যাই হোক, অনেক কিছু আছে এখানে, অতিপ্রাকৃত গল্প, অনেক কিছু আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে 16 বছর বয়স। 16 বছর বয়সে তিনি প্রথম ছোট গল্প লিখেছেন। এরপর দেখেন কোন রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয়? এক রাত্রি, নষ্টনীড়, সমাপ্তি, অনির্বাণ। তাহলে বলেন তো কোনটা নয়? কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নয়? তাহলে উত্তর কি করবেন? উত্তর হচ্ছে অনির্বাণ। হ্যাঁ, রবীন্দ্রনাথ কোন ছোট গল্পটি উপন্যাস পর্যায়ে পড়ে? এই যে একটু আগে পড়েছিলাম। কোন ছোট গল্পটি উপন্যাস পর্যায়ে পড়ে? তাহলে উত্তর হচ্ছে নষ্টনীড়। রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্প কোনটি? রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্প কোনটা? উত্তর হচ্ছে এক রাত্রি। এখানে এক রাত্রি দুইবার হয়েছে। অতিপ্রাকৃত হচ্ছে ক্ষুধিত পাষাণ। রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প? পোস্টমাস্টারের ক্যারেক্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটা? এটা তো পারেনি, ভিখারিণী, তাই না? আচ্ছা, যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে কোন গল্পে? বলেন। যৌতুক প্রথার প্রাধান্য পাইছে কোন গল্পে? হৈমন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পটিতে মুসলিম চরিত্র আছে? বলেছিলাম না? তাহলে বলেন কোন ক্যারেক্টারে মুসলিম চরিত্র আছে? উত্তর হচ্ছে কি? কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথ তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটা? এবার কিন্তু সার্থক ছোট গল্পের কথা বলছে। তাহলে সার্থক ছোট গল্প কোনটা? উত্তর হচ্ছে এই যে দেনা পাওনা, তাই না? আচ্ছা, এবার আসেন ভ্রমণ কাহিনী। উল্লেখযোগ্য কিছু ভ্রমণ কাহিনী আছে, এগুলো একটু বলি। ভ্রমণ কাহিনী বলতে রবীন্দ্রনাথ অনেক দেশে ভ্রমণ করেছেন। তো এত ভ্রমণের মধ্য থেকে রবীন্দ্রনাথ আসলে যেই দেশগুলোতে ভ্রমণ করছেন এবং তার ভ্রমণের যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো যে গ্রন্থগুলোতে ভ্রমণ রিলেটেড অভিজ্ঞতা বর্ণনা করা হয়, সেগুলোকে বলা হয় ভ্রমণ কাহিনী। ঠিক আছে, তো আমরা একটুখানি ভ্রমণ কাহিনীগুলো দেখি। ভ্রমণ কাহিনীগুলোর ভিতরে রয়েছে কি? ইউরোপ প্রবাসীর দেশে, ইউরোপ প্রবাসীর দেশ, ইউরোপ প্রবাসীর ডায়েরি, রাশিয়ার চিঠি। এগুলো দেখবেন যে মহাদেশ, দেশের নাম দিয়ে শুরু হয়েছে, এগুলো মনে রাখাটা অনেক ইজি। এরপর দেখেন এই যে জাপান যাত্রী, দেখছেন? জাপান যাত্রী। এরপর দেখেন পারস্য। এরপর দেখেন পথের সঞ্চয়। তারপর দেখেন যাবা যাত্রীর পত্র। ঠিক আছে, যাবা যাত্রীর পত্র। বুঝতে পারছেন? ওকে, এগুলো একটু পড়ে নেন, পরে আমাকে লিখেন যে ডান, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, একজন বলছে অতিপ্রাকৃত গল্প কি? অতিপ্রাকৃত মানে হচ্ছে যে গল্পের কাহিনী অলৌকিক ঘটনার বর্ণনা থাকে। অলৌকিক ঘটনার বর্ণনা, হ্যাঁ, ভৌতিক ঘটনার বর্ণনা, অলৌকিক আধ্যাত্মিক জিনিস থাকে, ওইটাকে বলো অতিপ্রাকৃত গল্প। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে?
ভেরি গুড, হয়েছে তাই না? এগুলো কিন্তু পড়লেই মনে থাকে, কঠিন কিছু। যেমন জাপান যাত্রীর রচয়িতাকে বলেন, উত্তর করেন। জাপান যাত্রীর রচয়িতাকে? জাপান যাত্রীর রচয়িতাকে? উত্তর হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার দেখেন স্মৃতি বিজড়িত স্থান। স্মৃতি বিজড়িত স্থানগুলো তো জানেনি। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলোর ভিতরে শিলাইদহ কুষ্টিয়া, শাহজাদপুর আছে সিরাজগঞ্জের, দক্ষিণ দিঘি ফুলতলা খুলনার, পাতিশর নওগাঁ, তারপর হচ্ছে এগুলো পারবেন। এগুলো আমাদের মানে রবীন্দ্রনাথের সোনার তরী কোথায় রচনা করেছেন আমরা এটা একটু আগেই দেখেছি যে শিলাইদহতে রচনা করেছেন। এরপর দেখেন ভাষাতত্ত্বমূলক প্রবন্ধ। ভাষাতত্ত্বমূলক প্রবন্ধগুলো কি একটু বলি। ভাষাতত্ত্বমূলক প্রবন্ধগুলো হচ্ছে ভাষার বিভিন্ন ভাষা রিলেটেড যেগুলো লেখেন সেগুলো হচ্ছে ভাষাতত্ত্বমূলক। যেমন শব্দতত্ত্ব, বাংলা ভাষা পরিচয়, তারপর হচ্ছে কমলাকান্ত, সভ্যতার সংকট, এগুলো হচ্ছে তার রাজনৈতিক প্রবন্ধ। এখন প্রবন্ধর ব্যাপারটা বুঝেন। প্রবন্ধ আসলে কি? প্রবন্ধ হচ্ছে সাধারণত লেখক, এখানে কোনো কাহিনী থাকে না, কোনো চরিত্র থাকে না। সাধারণত লেখক একটা জিনিস নিয়ে, হ্যাঁ, লেখক যে কোনো একটা বিষয় নিয়ে তিনি তার নিজের মতো করে লিখে যান, তার মতামত তুলে ধরেন, এগুলোকে বলো প্রবন্ধ। তো এরকম পলিটিক্যাল প্রবন্ধ ছিল, কমলাকান্ত ছিল, সভ্যতার সংকট। যেমন রবীন্দ্রনাথের ঠাকুরের গ্রন্থ কোনটা? ছায়ানট, কমলাকান্ত, তাহলে উত্তর হচ্ছে কি? কমলাকান্ত। ওকে, আচ্ছা। এরপর দেখেন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ? কালান্তর, ডাকঘর, বলাকা চিত্রা। তাহলে এই যে ডাকঘর, বলাকা চিত্রা, এগুলো তো কি? কাব্যগ্রন্থ। সুতরাং একটাই হবে, সেটা হচ্ছে কি? কালান্তর। কালান্তর কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে। এরপর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ছিল। বিজ্ঞান বিষয়ক তিনি একটা প্রবন্ধ লিখছেন যেটার নাম হচ্ছে বিশ্ব পরিচয়। হ্যাঁ, এখানে তিনি জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ, পৃথিবী, গ্রহ নক্ষত্র এই রিলেটেড লেখা লিখছেন এই বিশ্ব পরিচয়ের। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? স্বদেশ, শিক্ষা, ছন্দ, এগুলো হচ্ছে তার অন্যান্য প্রবন্ধ। আরো অনেক কিছু আছে, যেমন রবীন্দ্রনাথের কোন বক্তব্যের শিরোনাম কি, এগুলো এক্সট্রা জিনিস আর কি, আপনারা এগুলো পড়ে নিন। ওকে, এইবার বলেন 10টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল না? না, 10টা থেকে ক্লাস কেন? ক্লাস তো 9টা থেকে আপনাদের হয়। যদি কখনো 10টায় করা হয় তাহলে সেটা আগে জানাই দেওয়া হয়। এবার বলেন মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝতে পারছেন? আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, যা পড়াইছি 2টা ক্লাসে। এতটুকু যদি ভালো করে পড়তে পারেন ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না। ওকে, এবার জানান যে ক্লাস কেমন লেগেছে, কোনো সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যা পড়াইছি ততটুকুই ভালো করে পড়েন। ভেরি গুড। তাহলে ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।